টাঙ্গুয়ার হাওর বাংলাদেশে অবস্থিত একটি বিস্ময়কর জলরাজ্য। এই হাওরের পানির প্রধান উৎস মেঘালয়ের পাহাড়ি ঝর্ণা। বর্ষায় পাহাড়ি ঢলে হাওর পূর্ণ হয়ে ওঠে রং বেরঙের হাউসবোটে, যেন এক একটি ভাসমান রাজপ্রাসাদ। শুধু টলমলে পানিই কিন্তু নয়, এই সবুজে ঘেরা শিমুল বাগানের বাসস্থান কিন্তু সুনামগঞ্জের তাহিরপুরে। ঘুরে দেখতে পারবেন কাশ্মীরের ডাল লেকের মতো এই নীলাদ্রি লেক, খেতে পারবেন হাওরের তাজা তাজা খাবার। আজকের ভিডিওতে থাকছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে আপনারা কোন বাসে যেতে পারেন, বাস থেকে নেমে কিভাবে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস নেবেন, এবং সুনামগঞ্জ থেকে তাহিরপুর যাওয়ার সময় আপনারা রাস্তা কেমন পাবেন, আর টাঙ্গুয়ার হাওরের প্রতিটি স্পট ঘুরতে আপনার কেমন খরচ হবে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রাথমিকভাবে আমাদের যাত্রা শুরু হয় মিরপুর থেকে আরামবাগের দিকে। আমরা আজকে যাচ্ছি বেঙ্গল পরিবহনের স্লিপার অ্যান্ড সুইট বাসটির মাধ্যমে, যেখানে আপনারা শুয়ে এবং বসে দুভাবেই যেতে পারবেন, এবং আমাদের খরচ পড়েছিল 1300 টাকার মতো, যা আমাদের নামিয়ে দিয়েছিল সুনামগঞ্জ বাস স্ট্যান্ড। এই টিকিটটি আমি বিডি টিকিটসের মাধ্যমে কেটেছিলাম, কিন্তু যাত্রার শুরুতেই রাস্তা খারাপ হওয়ায় পড়ে যায় একটি সমস্যা। এত লেট হইলো আমাদের বলার বাইরে, প্রায় 10টার সময় থামাইলো, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে এই টেম্পুতে করে নিজেদের মতো, কারণ আমাদের যে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস দিবে সেই টেম্পুটা আমরা ধরতে পারি নাই। এটা আমরা 900 টাকা করে ভাড়া নিলাম। বর্তমানে সিলেট আর ঢাকা সিলেট মহাসড়কে প্রচুর জ্যাম পড়ে, সো এই জ্যামের কারণে আসলে কোন বাস কখন আসবে সেটা কোনো ঠিক ঠিকানা নাই। আর আমাদের বাসটা সার্ভিসটা আমি বলবো তেমন ভালো ছিল না, অনেক জায়গায় বারবার থামাইছে, অ্যান্ড কখনো অনেক জোরে চালাইছে, কখনো অনেক আস্তে চালানোর কারণে এখন আমরা অনেক লেট করে পৌঁছেছি। তো এখন হচ্ছে সুনামগঞ্জের যেই সুরমা ব্রিজ থেকে আমরা যাব তাহিরপুর যে ঘাটে, সেই ঘাট পর্যন্ত প্রায় আরও 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। সেখান থেকে বোটে আমরা হচ্ছে রওনা দেব। সুনামগঞ্জ থেকে তাহিরপুর প্রায় 30 কিলোমিটার রাস্তা। এই রাস্তা পার হতে আপনার প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যেতে পারে, অর্থাৎ আসার সময় অবশ্যই হাতে এই সময়টি নিয়ে আসবেন। রাস্তার অবস্থা যদি বলি, তবে সুনামগঞ্জ থেকে তাহিরপুরে যাওয়ার রাস্তাটি খুবই ভালো ছিল এবং একদমই পাকা ছিল, এবং চারপাশের যে গ্রাম্য পরিবেশ তা দেখতে খুবই ভালো লাগছিল। আমরা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা জার্নি করার মাধ্যমে পৌঁছে ফাইনালি হচ্ছে আমরা তাহিরপুরের 5তলা বিল্ডিংয়ের কাছে আসলাম। মূলত আমাকে যেটা ইনফরমেশন দিচ্ছিল শাহজালাল টাওয়ার, সেখানে আসলাম। এই জার্নিটা কিন্তু মোটামুটি ভালো একটা সময়ের জার্নি, প্রায় 1.5 ঘন্টা সময় লাগানোর পরে আমরা এখানে এসে পৌঁছালাম। তো আজকে প্রচুর রোদ, প্রায় 35 ডিগ্রি, খুবই খারাপ অবস্থা। তো দেখা যাক বোটে কী অবস্থা হয়, বোটটা কেমন সেটা দেখি। আমরা একটা সরু প্যাসেজওয়ে দিয়ে এখন যাচ্ছে হচ্ছে ঘাটের দিকে। তো এই হচ্ছে ঘাট, আরও একটা ঘাট দেখছি আসার সময়, ওটার নাম মেবে আনোয়ার ঘাট। আর এটা হচ্ছে আজকে জন্য আমাদের হাউস বোট, যার নাম হচ্ছে সুখের বাড়ি। আমরা এই মোটামুটি সবচেয়ে লেট আজকের হাউস বোটে, কিন্তু কিছু করার নেই, আসলে বাস লেট করলে তো লেট হবেই। এই হচ্ছে সুখের বাড়ি হাউস বোট। এই সুন্দর এই লবিটা চোখে পড়তেছে, আর এই যে একটা কলার ছড়া, লবিতে সুন্দর সুন্দর বই রাখা, ছবি রাখা। এখানে আমাদের রুম হচ্ছে সামনে 2টা। চলেন রুমের ভিতর কেমন সেটা দেখি। হচ্ছে এখন মোটামুটি একটা রুম ট্যুর দিয়ে দিব। রুমের ভিতর একটা লকার টাইপ আছে, এখানে একটা হাত পাখা, একটা হাওর ফেসিং জানালা পর্দা দিয়ে, একটা ফ্যান আছে। এই হাউস বোটটা কিন্তু এসি না। এখানে একটা রিডিং ল্যাম্প টাইপের আছে, এখানে একটা রিডিং ল্যাম্প টাইপের আছে, একটা সকেট বোর্ড, একটা সকেট বোর্ড এখানে। এই সব মিলে এই রুমের মধ্যে 3 জন থাকতে পারে, বাট আমরা থাকবো 2 জন। সুখের বাড়ি হাউসবোটটি বাজেট সেগমেন্টে হওয়ায় এখানে প্রত্যেকটি রুমের সাথে অ্যাটাচ বাথরুম না থাকলেও পুরুষ এবং মহিলাদের জন্য ছিল আলাদা আলাদা ওয়াশরুম, এবং ব্রাশ এবং মুখ ধোয়ার জন্য আলাদা একটি বেসিন। এছাড়াও প্রত্যেকটি ওয়াশরুমের সাথে কিন্তু ছিল একটি করে বেসিন, এবং প্রত্যেকটি ওয়াশরুমের কোমোড ছিল কিন্তু হাই কোমোড। সুখের বাড়ির ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেলাম। কি এটা, কি শরবত? ট্যাং, লেবু ট্যাং মিক্স না? আচ্ছা, আজকে যে গরম, আসলে এটা খুব জরুরি। খাও খাও, তুমিও খাও।
সামনে ওই যে একটা কিন্তু আয়নাও আছে, তো চলেন ট্রাই করে দেখি কেমন। গরম, এটা ট্রাই না করলে, ট্রাই করবে এত ভালো লাগতেছে বলার বাইরে। খুব ভালো, খুব ঠান্ডা, আর আজকের গরমটা এত বেশি এই জন্য আরও বেশি ভালো লাগতেছে। এটা হচ্ছে ওদের ছাদ আর কি, যেটার মধ্যে দেখতে পাচ্ছি যে সবুজ টার্ফের মতো যে ঘাসগুলো সেগুলো বিছানো আছে, আর উপরে এরকম ছাউনি দেওয়া হয়েছে, কারণ প্রচুর রোদ আপনারা দেখতে পাচ্ছেন, এত রোদ আজকে, এত গরম। সো এই ছায়া না থাকলে কিন্তু খুব কষ্ট হয়ে যেত। সো এখানে বসে বসে হাওরের সৌন্দর্য উপভোগ করা যাবে। একটা ট্রাইপডও আছে, কার তা জানি না, বাট আছে। আর এই তো বর্তমানে এখন আমরা সকালবেলা এখনও নাস্তা দেওয়া হয়নি, তো নাস্তার আগে এই পরিবেশ আছে বর্তমানে। একটা হিমেল বাতাসের মাধ্যমে আস্তে আস্তে হাউস বোটটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। হয়তো আমার ধারণা মতো এখন আমরা ওয়াচ টাওয়ারের দিকে যাব, তবে তার আগে কিন্তু নাস্তা দেওয়া হবে, সেই নাস্তাটা ট্রাই করে দেখি কেমন। শুনেছি হাওরের নাস্তা বা হাওরের খাবার অনেক মজা হয়, বিশেষ করে হাউস বোটগুলোতে। সো সুখের বাড়ি খাবার কেমন সেটাই দেখবো। ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে, খিচুড়ি সাথে ভর্তাও আছে, সাথে আর কি কি আছে আসতে থাকলে দেখতে পারবো। বাট হাওরের বুকে এত সুন্দর একটা পরিবেশে এতগুলো মানুষ, সবাই হচ্ছে এই হাউস বোটের গেস্ট, তো সবাই মিলে এখন হচ্ছে আমরা ব্রেকফাস্ট করব। আজকে যে রোদ, আজকে একদম আসছি হাওরে কিন্তু হয়ে যাব কক্সবাজারের এত কালো হব, বাট কিছু পেতে হলে কিছু হারাতে হবে, কিছু করার নেই। তো এই যে আমাদের ব্রেকফাস্ট চলে আসছে, সেটা হচ্ছে ডিম খিচুড়ি সাথে ভর্তা, আচার, এগুলো তো থাকবেই। দেন এই যে ডিম দিবে, সালাদও আছে দেখা যাচ্ছে, বেগুন আছে। তাহলে এই প্লেটটা চেঞ্জ করে নাও। হায় রে হিংসা। আর এখন একদম গরম গরম ডিম, হ্যাঁ ঝোল হালকা হালকা একটু দিয়ে দেন দুইটার মধ্যেই। তোমার ঝোল লাগবে না? ঠিক আছে। সো এখন এরকম একটা পরিবেশে আমরা এখন ব্রেকফাস্ট করব, খিচুড়ি আর ডিম, এর থেকে ভালো আর কি হতে পারে। হাওরের পরিবেশের সাথে সকালে এই ভুনা খিচুড়ি আপনার কিন্তু প্রচুর মজা লাগবে, এই টলমলে পানির সাথে এই মজাদার খাবার। আর খাওয়ার পরেই কিছুটা বিশ্রাম নিতে নিতে আমরা এগিয়ে যেতে থাকি ওয়াচ টাওয়ারের দিকে। বর্ষার মৌসুমে হাওরের পানি একদম টলমলা থাকে, অর্থাৎ একদমই কানায় কানায় পূর্ণ, তাই এই ট্রলার বা হাউস বোটগুলোতে আপনার ঘুরে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। নাস্তা খাওয়ার পরে 1 থেকে 1.5 ঘন্টা বিশ্রাম নেই, আর এর মধ্যে আমরা চলে আসি ওয়াচ টাওয়ারে। প্রত্যেকটি হাউস বোটেরই প্রথম ডেস্টিনেশন থাকে এই ওয়াচ টাওয়ার। আগে এই ওয়াচ টাওয়ার পর্যন্ত বোট নিয়ে যাওয়া গেল, এখন কিন্তু ছোট ছোট ডিঙ্গি নৌকা দিয়ে আপনার ওয়াচ টাওয়ার পর্যন্ত যেতে হবে। এটা প্রশাসনের বর্তমান নিয়ম। ওয়াচ টাওয়ারের কাছে আসতেই দুটো নৌকা ছবির মতো সুন্দর এই পজিশনে চলে আসে আমাদের হাউস বোটের কাছে, আর এই শটটি ড্রোন দিয়ে না নিলে আমার মনে হয় একটি অপূর্ণতা রয়ে যেত। ওয়াচ টাওয়ারের ওখানে পানি কম হওয়াতে সবাই নামলেও যেখানে হাউস বোটটা থাকে সেখানে কিন্তু পানি থাকে প্রচুর গভীর, অর্থাৎ হাউস বোট থেকে আপনার নৌকায় নামার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আমরা একটি নৌকা নিয়ে নিই, যা আমাদের থেকে 250 টাকা নেবে, ওয়াচ টাওয়ারে দিয়ে আসবে, 1 ঘন্টার মতো রাখবে এবং সেখান থেকে আবার হাউস বোটে নিয়ে। ওয়াচ টাওয়ারটি কিছুটা সিলেটের রাতারগুলের কথা আমাকে মনে করিয়ে দেয়। এত সুন্দর গাছপালা যা একদম পানির মধ্যে অর্ধেকভাবে নিমজ্জিত আছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে প্রায় 5 থেকে 6 ফুট পানির উচ্চতা, অর্থাৎ আপনারা নামলে কিন্তু পানিতে ঠাঁই পাবেন। আর এখানে লাস্ট আমরা যখন গিয়েছিলাম তখন এই প্লাস্টিকজাত বিভিন্ন ধরনের খাবার ছোট ছোট ডিঙ্গি নৌকা নিয়ে আসে, যারা চিপস, চানাচুর এবং চা বিক্রি করে থাকে। বাট বর্তমান নিয়ম অনুযায়ী আমি যতটুকু জানি প্লাস্টিকজাত কোনো পণ্য এই ছোট নৌকাগুলো আর বিক্রি করতে পারে না। আমরা লাস্ট যখন গিয়েছিলাম তখন এখান থেকে চা এবং বিভিন্ন ধরনের খাবার ট্রাই করেছিলাম। এই তো ওয়াচ টাওয়ারে পৌঁছে শুরু হয়ে যায় আমাদের মজা। এখানে পানি ঠাঁই পাওয়ার কারণে আমরা সবাই নেমে পড়ি গোসল করতে। তবে যারা সাঁতার না পারেন তাদের জন্য আমি বলবো অবশ্যই লাইফ জ্যাকেটটি সাথে নিয়ে নামবেন, কেননা কখন কি হয় বলা যায় না।
অর্থাৎ সবসময় সাবধানতা অবলম্বন করা জরুরি। এখানে আসার পরে নিচে বিভিন্ন ধরনের ময়লা অনেকে ফেলে, সেই ময়লা ফেলা থেকে বিরত থাকবেন, কেননা এই ওয়াচ টাওয়ারের এই পানিতে কিন্তু আমরা সবাই নামি, অর্থাৎ এই জায়গাটি আমাদের সবার। আর এই তো আমি একটা চা নিয়ে নিই, কারণ এরকম হাওরের বুকে এত সুন্দর পরিবেশে এখানে ঠান্ডা পানির মধ্যে চা খাওয়ার যে অনুভূতিটা, সেটা কিন্তু আপনার জীবনের একটি মেমোরেবল সময় হয়ে থাকবে। ওয়াচ টাওয়ারের এই জায়গায় এসে না বসলে আসলে জীবন ব্যর্থ। এত সুন্দর একটা অভিজ্ঞতা। এখানে দেখুন পিছে কি হচ্ছে। পিছে কি হচ্ছে? ও মাই গড, রোমান্টিক কাপল অফ হাউস বোট। আর আমারে দেখো মাফলার পরছি। যাক, অনেক ভালো লাগতেছে। এখানে আসতেন পার নৌকা প্রতি 100, 150, 200, 250 যা পারে নেয়। কি গান শোনায় বলে, তোমরা না গান শোনাও? প্রথমে গান শোনাতে অস্বীকৃতি জানালেও কিছুটা অনুনয় বিনয়ের পরে আমাদের মাঝে কিন্তু গান শোনাতে রাজি হয়। আওরে ধন্যবাদ। মিঠা মিঠা কথা কইয়া আর জ্বালাতন কইরো না, বন্ধু তোমার ভালোবাসার ধরুন ভালা না, বন্ধু তোমার ভালোবাসার ধরুন ভালা না। একজন মানুষ হইয়া তুমি কইলো না রে দিলাও মন, উপর উপর দেখাও বালা ভিতরে কইলন তোর দিয়া বাসো না, বন্ধু তোমার ভালোবাসার ধরুন ভালা না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না। সুন্দর এই সঙ্গীত পরিবেশনার পরে আমরা 1 ঘন্টা ঝাপাঝাপি এবং মজা করার পর রওনা দিয়ে দেই আমাদের হাউস বোটের উদ্দেশ্যে। ওয়াচ টাওয়ারে আসলে কিন্তু আপনারা হাতে সময় নিয়ে আসবেন, কারণ এই জায়গাটা কিন্তু এই ট্যুরের একটি হাইলাইট। অনেক মজা লাগে ঠান্ডা পানিতে আপনারা যখন গোসল করবেন, এরকম গান শুনতে পাবেন, চা খেতে পারবেন। এই মজা কোনোভাবেই মিস করা যাবে না। ওয়াচ টাওয়ারে আসতে আসতে মূলত সবগুলো হাউস বোটেরই দুপুরের মতো হয়ে যায়, তাই একই সময় সবগুলো হাউস বোট আসায় কিন্তু একটু ভিড় লেগে যায়। আপনারা চেষ্টা করবেন একটু খালি জায়গায় যাওয়ার, যেখানে একটু মানুষ কম থাকবে, তাহলে আপনারা অনেক ভালো মতো উপভোগ করতে পারবেন। ওই যে দেখা যায় ওয়াচ টাওয়ার, আর চারিদিকে অনেক মানুষ, আর এত ভিড় হয় আসলে আমরা আর ওয়াচ টাওয়ারে উঠিনি। টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য প্রতি ক্ষণে ক্ষণে কিন্তু আমাদেরকে মুগ্ধ করে চলছে, যেদিকেই তাকাই চোখ আর মন দুটোই ভরে যাচ্ছিল। আর তার মধ্যে পেয়ে গেলাম হাওরে তাজা মাছ, মুরগি দিয়ে তৈরি করা এই দুপুরের খাবার। হলো সেই হাওরের বিখ্যাত লাঞ্চ। আজকে লাঞ্চে দেওয়া হয়েছে হচ্ছে সাদা ভাত, সালাদ আছে, আলু ভর্তা, ডাল ভর্তা, অনেক সুন্দর করে দেশি স্টাইলে রান্না করা মুরগির মাংস, আর ছোট ছোট হাওরের মাছ যেটা টমেটো দিয়ে করা। আর এরকম একটা ভিউর সাথে খেতে পারতেছেন, এর থেকে মজার কি হতে পারে। আসলে যত দিন গড়াচ্ছে হাওরের এক্সপিরিয়েন্সটা তত সুন্দর এবং স্মুথ হয়ে যাচ্ছে। আর বিশেষ করে সুখের বাড়ি হাওরের প্রত্যেকটা জিনিস, ব্যবস্থাপনা, খাবার সব কিছু এখন পর্যন্ত কিন্তু 10-এ 10 দেওয়ার মতো। তো চলুন লাঞ্চটা খেয়ে ফেলি। দেখে অনেক লোভনীয় লাগতেছে, আই এম শিওর যে খেতে অনেক মজা হবে। সুখের বাড়ি হাউস বোটের স্টাফরা কিন্তু খুবই ফ্রেন্ডলি ছিলেন, আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তারা নিজেরাই বারবার এসে জিজ্ঞেস করতেছিল যে আপনারা কিছু লাগবে কিনা, কিছু খাবেন কিনা। এই জিনিসটা কিন্তু খুবই জোস, কারণ নর্মালি অনেক জায়গায় খাবার যেখানে কম পড়ে সেখানে তারা নিজেরা ডেকে ডেকে খাবার দিচ্ছিল। আর খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই টেকের ঘাট। এই টেকের ঘাট হচ্ছে এমন একটি জায়গা যেখানে মোটামুটি সবগুলো হাউস বোটই সন্ধ্যার মধ্যে ভিড় করে ফেলে, কারণ এখানেই রাত কাটায় প্রত্যেকটি হাউস বোট। তো আমরা এখন যে জায়গাটা আছি সেই জায়গাটা হচ্ছে টেকের ঘাট। এখানেই মূলত হচ্ছে রাতের জন্য পার্ক করবে, বাট এখান থেকেই মূলত শিমুল বাগান, নীলাদ্রি লেক, এসব জায়গা সব এখান থেকেই যায়। তো আজকে 2টা স্পট বিকাল পর্যন্ত, আর কালকে 2টা।
এখন আমরা একটা অটো রিজার্ভ করবো, দেখি কেমন টাকা লাগে। আর মোটামুটি যা দেখলাম সবগুলো হাউস বোটে এই জায়গায় ইয়ে করে, ভিড় করে, মানে নোংর করে, পার্ক করে। আর আজকে কেমন গরম এটা বলো একটু। ও আর বইলো না, অনেক কষ্ট হচ্ছে। আমরা আসলে আসছিলাম বৃষ্টির আশায়, সব গরম হয়ে গেছে, সো দ্যাট আমি ঠান্ডা পানি কিনে খাইলাম মাত্র। আসছিলাম আমরা আসলে বৃষ্টির আশায়, কিন্তু ওয়েদার ফোরকাস্ট আসলে মিলাইলে কখনো হবে না। বাট আমরা কিন্তু এই যে সাইডে এই পাশে দেখেন পুরো ওই যে ইন্ডিয়ার পাহাড়। আমরা মেঘালয় গিয়েছিলাম তখন যে কি ভালো লাগছে, আর এখন দূর থেকে দেখা লাগতেছে। কি কষ্ট, ওই যে রাস্তাগুলো দেখছো। সো চলেন সামনে অটো রিজার্ভ করি আর দেখি কয় টাকা লাগে। এই হচ্ছে এখানকার অটো স্টেশন। এই কোন সিরিয়াল আছে নাকি? কোনটা সিরিয়ালে? সিরিয়াল কার এখন ভাই? সিরিয়াল কার? কি সিস্টেম কি? সিস্টেম আমাদের যাওয়া আসা 400 টাকা, যাইতে 200, আইতে 200, এখানে আধা ঘন্টা সময় দেওয়া। আধা ঘন্টা সময়? কই কই নিয়ে যান? নীলাদ্রি লেক আর না, লাকমাছড়া দেখায় নীলাদ্রি লেক নামা দেবো। নীলাদ্রি লেক এই পাশে। ও এখান থেকে হেঁটে আসা যায়? জি, হেঁটে আসা 2 মিনিট। লাকমাছড়া কি যে পানি যে? হ্যাঁ হ্যাঁ, এটা ঝর্ণা ইন্ডিয়ার ভিতরে, কিন্তু পানি বাংলাদেশের বিছানাখানির মতো আর কি। তাহলে আধা ঘন্টা কেমনে হইব? জি, আধা ঘন্টা আমাদের 30 মিনিট সময় দেই। এর মধ্যে আমরা রেট কি ফিক্স নাকি আপনাদের? জি না, রেট মনে করেন আমরা ফিক্সড জনে 50 টাকা করে নিয়ে, আমরা 8 জনের সিট আছে। এখন 4 জন রাখবেন কত? জি, আমরা রিজার্ভ তো গাড়ি রিজার্ভ। তো আজকে মানুষ বেশি হওয়াতে, মানে আমি যেটা বুঝলাম যে এটা হচ্ছে বিভিন্ন দিনে বিভিন্ন রকম টাকা রাখে। নর্মালি বাইক 100 টাকা করে যায়, সেখানে আজকে বাইক হচ্ছে 150-200 টাকা চাচ্ছে। আর অটোগুলো রিজার্ভে 200-250 টাকা যায়, আজকে 400 টাকার নিচে যাবে না। তো আমরা একটা লাকমাছড়া পর্যন্ত 350 টাকায় বুক করলাম। আর ওখানে যে 30 মিনিট সময় দিবে। লাকমাছড়া হচ্ছে বেসিক্যালি ঝর্ণা, যেখান থেকে পানি, ইন্ডিয়ার ঝর্ণার পানি বাংলাদেশে আসে, কিছুটা সাদা পাথরের মতো। সেখান থেকে নীলাদ্রি লেক আসবে, নীলাদ্রি লেক এসে আমাদেরকে নামিয়ে দিবে, কারণ নীলাদ্রি লেক থেকে পার্কিং স্পট একদম কাছে। আর লাকমাছড়া আমাদের সময় দিবে মাত্র 30 মিনিট। বাট আমরা সময় বাড়াতে চাই, এত অল্প সময় আমাদের ছবিও হবে না, ভিডিও হবে না, ড্রোন হবে না। এত গরম আর রাস্তা খুব বাম্পি, রাস্তা কিন্তু খুব খারাপ, সেটা মাথায় রাখবেন। আর ঢালু রাস্তা হওয়ার কারণে দুজনকে নামা দিয়ে আবার উঠলো। রাস্তার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। চলে আসলাম লাকমাছড়ায়। ওই সাইডগুলো হচ্ছে ইন্ডিয়ান। সো এই জায়গাটা হচ্ছে লাকমাছড়া, ইন্ডিয়ার ঝর্ণার পানি ওই যে ওখান দিয়ে বয়ে বয়ে যাচ্ছে। আর পানি নাকি অনেক ঠান্ডা। তো চলেন দেখা যাক। আর জায়গাটা দেখতে কিন্তু অপরূপ সুন্দর, কারণ হচ্ছে পাহাড়, তারপরে হচ্ছে পানি, এবং পাহাড়গুলো কিন্তু বড় বড়। ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে জানি না। আর ওই যে ওই সাইডে অনেকগুলো মানুষের ঝাঁক দেখা যাচ্ছে, ওই পর্যন্তই যাওয়া যায়, এরপর একটুকু ইন্ডিয়া। জাফলংয়ের মতো সিঁড়ি নেই ভাই। না, অনেক সিঁড়ি নেই এখানে, নর্মালি একটুখানি জায়গা আন্ডাররেটেড ঢালু। এরপরে না, আন্ডাররেটেড বলতেও তো আজকে তো দেখো কত মানুষ। বোটের কারণে চিনছে মানুষ। বোটের কারণে তো এভাবেই তো আনডিসকভার্ড জায়গাগুলো ডিসকভার্ড হয়। বাংলাদেশে এরকম অনেক আনডিসকভার্ড জায়গা আছে, এটা আমি বিলিভ করি। বিশেষ করে দেখেন পিছে পাহাড়গুলো দেখেন, একদম বাংলাদেশের মধ্যে এরকম একটা জায়গা জাফলং বা সাদা পাথর গেলে কিন্তু এইভাবে এত বড় পাহাড়গুলো এত কাছ থেকে দেখা যায় না, যেটা এখানে লাগতেছে। খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর। একটু পরে ড্রোনে উড়িয়ে দেখাবো কেমন সুন্দর লাগে। যদিও সামনে ইন্ডিয়া আছে, ড্রোন কতটুকু উড়াইতে পারি জানি না, বাট চেষ্টা করব। আসলে ড্রোন উড়ানোর ইচ্ছা থাকা সত্ত্বেও এখানে মনে হয় না উড়ানো যাবে, কারণ দেখলাম বিএসএফের ক্যাম্পগুলো খুবই অ্যাক্টিভ এবং দাঁড়াও আছে। সো এখানে লোকাল যে একটা বাচ্চা আছে আমার সাথে হাঁটতে বললো যে এখানে উড়াইলে তারা ড্রোনের পিছে পিছে যাওয়ার চেষ্টা করে এবং ড্রোনটা ক্যাপচার করার ট্রাই করে। সো আই ডোন্ট থিঙ্ক এখন উড়ানো যাবে, তারপর দেখি ট্রাই করব। তবে জায়গাটা আসলে অনেক সুন্দর। এখন আসলে এই পানির যেই ঠান্ডা আর আজকে যে গরম পড়ছে, সো মনে হয় এই পানিতে না গা ভাসালে আসলে আশাটাই বৃথা হয়ে যাবে। আর এই পাশে যে লাইন অতিক্রম করা নিষেধ, এরকম একটা সাইনবোর্ডও দেওয়া আছে, কিন্তু আমি তো দেখতেছি ওদিকে অনেক মানুষ। ওগুলো কি বাংলাদেশি না সব? তো লাইন তো অতিক্রম করার নিষেধ দেওয়া, তারপরে যায় মানুষ। আমরাও তো যাব। আসলে ওই পর্যন্ত গেলে মনে হয় পানি পাওয়া যায়, এই জন্যই সবাই যাচ্ছে। সো ফাইনালি আমরা চলে এসেছি লাকমাছড়াতে। এই জায়গাটা দেখতে না একদম মানে আমরা যে মেঘালয় দেখছি এরকম সেম। দেন আমি রিয়েলাইজ করলাম যে এটা আসলে মেঘালয়। সো আমার অনেক বেশি যাইতে ইচ্ছা করতেছে, বাট যেতে পারবো না কারণ অবভিয়াস রিজন। তো এই
তো এগুলো দেখে দেখে ছবি তুলি আসেন। আর একদম ক্লিয়ার পানি, ঠান্ডা এবং ক্লিয়ার, এর থেকে আর কি লাগে। লাকমাছড়ার আশেপাশে যেখানে আপনাকে বাইক বা অটো নামিয়ে দিবে সেখানে একটি বাজারের মতো রয়েছে, যেখানে মূলত বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, চিপস, ঝালমুড়ি এই টাইপের আইটেমগুলো পাওয়া যাচ্ছিল। আমরা এখান থেকে একটি ডাব কিনে নিই যার দাম ছিল 130 টাকা। এখানে তুলনামূলকভাবে খাবারের দাম বেশি ছিল। কথা বলে জানা যায় তাদের খাবার ম্যানেজ করতে বা এইসব ডাব ম্যানেজ করতে অনেক কষ্ট হয়, তাই দামও তারা একটু বেশি রাখে। আর এখান থেকেই আমরা চলে যাই কাশ্মীরের ডাল লেকের মতো দেখতে নীলাদ্রি লেকে। পার্সোনালি কাশ্মীরের ডাল লেক হয়তো আমার দেখা হয়নি, তবে ভিডিওতে যতটুকু দেখেছি অনেকটাই সাদৃশ্য পাওয়া যায় এই জায়গাটি। একটি লেকের পাড়ে অনেকগুলো মানুষ আমরা ভিড় করে এখানে একটি স্নিগ্ধ বিকাল কাটিয়ে দিই, কেননা অনেক সুন্দর একটি পরিবেশ ছিল আর লেকের পাড়ে বাতাসটাও ছিল মনোরম। এই নীলাদ্রি লেক জায়গাটা একেবারে ইন্ডিয়ার বর্ডার ঘেঁষে। এখানে আপনারা চাইলে নৌকার মাধ্যমে কায়াকিং করে সুন্দর একটি বিকাল কাটাতে পারবেন। আর হাওরে প্রথম দিনে এটাই ছিল আমাদের শেষ স্টপেজ, যেখানে আমরা আসলে নিজেদের মতো করে অনেকটা সময় উপভোগ করেছি। এবার পালা হাউস বোটে ফিরে যাওয়ার। আজকে সন্ধ্যা থেকে আগামীকাল সকাল পর্যন্ত আমাদের সবাইকে এই হাউস বোটেই থাকতে হবে। তাহলে এই বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাউস বোটে কিভাবে সময় কাটবে সেটাই এখন দেখার পালা। এই হচ্ছে সন্ধ্যার অবস্থা, মানে একটা অন্যরকম ফিলিংস। এতগুলো মানুষ, ওই যে যত দূর চোখ যায় সবগুলো বোটে মানুষ, সবাই বসে বসে আড্ডা দিচ্ছে। ঠিক যেমন আমাদের আগে যখন গ্রামে গেলে কারেন্ট চলে যেত, যখন সবাই বসতো ঠিক এমনই। কোনো কোনো বোট অনেক লাক্সারিয়াস, কোনো কোনো বোট বেসিক, বাট সবাই ছাদে, সবাই বসে আছে আর মেঘের অপেক্ষায়। কারণ আজকে এত গরম ছিল, যদি একটা বৃষ্টি পাওয়া যায় আলহামদুলিল্লাহ, আর কিছু বলার থাকবে না। ফাইনালি বাতাস আসতেছে, ঝড় আসতেছে। আই এম সো এক্সাইটেড, কারণ এতক্ষণ এত গরম লাগতেছিল, কেমন পুরো লাগতেছিল নিরাশ হয়ে গেছিল। এত মানুষ? বাট ইটস অ্যামেজিং, এই এক্সপেরিয়েন্সটা লাইফে একবার হইলেও করা উচিত। হ্যাঁ, বাতাস ছুটছে। অবশেষে ঝড়ের দেখা পেয়ে গেলাম আমরা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এত সুন্দর কালো মেঘ, ভর সন্ধ্যায় এরকম কালো মেঘ, একটা দমকা বাতাস, সাথে হচ্ছে এরকম মুড়ি। আলহামদুলিল্লাহ, একদম বেস্ট স্ন্যাক্স আজকে ইভিনিং এর জন্য। সাথে একটু পরে আবার আসবে চা। ওয়াও, সুখের বাড়ি আসলে সবগুলো খাবার খুবই দারুণ হচ্ছে এবং সবগুলো অ্যারেঞ্জমেন্টও খুবই দারুণ হচ্ছে। এবং এই সিটিংয়ে বসে এখন আমরা 4 জন খাবো মুড়ি। চা প্রেমীদের জন্য হাওরের বুকে 1 কাপ চা এ যেন অন্যরকম অনুভূতি। সন্ধ্যার মুড়ির পরে এই চা খাওয়ার জন্য মনটা কিন্তু অনেক আকুল হয়েছিল, তাই খাওয়ার পরে কিন্তু অনুভূতিটা অন্যরকমই ছিল। রাতে কৌতূহলবশত হাউস বোটে রান্নাঘরে চলে যাই আজকে রাতের খাবারে কি কি হবে সেটা দেখার জন্য। আর যেয়ে দেখি একদম দেশি স্টাইলে হাঁস রান্না করা হয়েছে সবার জন্য, সাথে আবার হাওরের তাজা তাজা ছোট মাছ। আর কি লাগে ভুরিভোজ করার জন্য। এরপরে আমরা সবাই আবার হাউস বোটের ছাদে চলে যাই আজকে রাতের খাবার সারার জন্য। এছাড়াও হাঁসের সাথে কিন্তু রয়েছিল আরও অনেক ধরনের খাবার, যেখানে ছিল বিভিন্ন ধরনের ভর্তা, বিভিন্ন ধরনের শুটকি, এছাড়াও ছিল সালাদ এবং ভেজিটেবল। রাতের খাবারটা কিন্তু হাউস বোটে আমরা সবাই হাউস বোটের ছাদে উপরে উঠে বসে খাই। খোলা আকাশের নিচে এতগুলো মানুষ একসাথে ডিনার করতে কিন্তু খুবই ভালো লাগছিল। এছাড়াও প্রত্যেকটি হাউস বোটের সবাই কিন্তু তাদের হাউস বোটের ব্যালকনি অথবা তাদের টেরেসে বসা ছিল এবং এই সময়টা আমরাই যারা সুনামগঞ্জে ঘুরতে এসেছি একত্রিত হয়ে আছি এরকম বলা যায়। পরের দিন হাওরে এমন একটি সুন্দর সকালের শুরু যা আপনার জীবনে অনেক দিন মনে থাকবে। সকালে উঠে এমন সুন্দর হাওরের দৃশ্য আপনার পাশে থাকা জানালা দিয়ে জীবনে কবারই বা দেখবেন বলুন তো? সকাল সকাল হাওরের পরিবেশ আর সুন্দর এই বাতাসটা আমার মনে গেঁথে থাকবে অনেক দিন, কেননা এমন একটি পরিবেশের দেখা জীবনে আর কখনো পাবো কিনা আসলে বলা খুবই মুশকিল। আপনার জীবনে কিন্তু এরকম সুন্দর সকাল খুব কমই হবে যখন আপনি একদম হাওরের মাঝামাঝি একটা সময়, হাওরের মাঝামাঝি একটা জায়গায় ঘুম থেকে উঠবেন।
এবং উঠার পরে বেসিক্যালি যে দৃশ্যগুলো আপনি দেখবেন তার আপনার চোখ এবং হৃদয় দুইটাই ছুঁয়ে যাবে। কারণ চারদিকে পাহাড়, মাঝখানে এই হাওরের টলটলা পানি, খুবই সুন্দর একটি পরিবেশ। এবং এই সকালটার জন্য কিন্তু আপনার এই হাওরের আসাটা আরও সার্থক মনে হবে। আমাদের খুবই ভালো লাগতেছে, কারণ হাওরে ছোটো ছোটো নৌকা চলে যাচ্ছে, ডিঙি নৌকাগুলো। আমাদের ট্রলারটা একটা ধীর গতিতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, কিছুক্ষণ পর নাস্তা হবে। সব কিছু মিলিয়ে এই সময়টা কিন্তু দারুণ এনজয় করার মতো। আপনাকে যদি আমি চারদিকে পরিবেশটা দেখাই, ওই যে পাহাড়গুলো দেখছেন ওগুলো কিন্তু ঠিক মেঘালয়ের পাহাড়। মোটামুটি ভালোই উঁচু উঁচু পাহাড়গুলো কিন্তু দেখা যাচ্ছে। আর এই পাশে যদি দেখি, ওই যে এই সাইডটা হচ্ছে বাংলাদেশের। একদম একটা প্রাকৃতিক পরিবেশ চলতেছে, খুবই সুন্দর। কিছু বলবা? বলো। আমার ওয়াইফ শিমুল বাগানে যাবে, তাই শাড়ি পরছে। এত কষ্ট কিভাবে করলা? শাড়ি পরতে পারি না, এটা নিয়ে কি বলতে চাও? এটা নিয়ে তোমার ইন্টারভিউ নিতে আমরা আজকে ইউটিউব দেখে শাড়ি পরছি, এই আর কি। ইউটিউব আর তুমি ইউটিউব দেখি তো শাড়ি পরবা, ঠিকই তো। বাট অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। চলো শিমুল বাগান যাই, চলো। তোমাকেও সুন্দর লাগতেছে, বাট এই ব্যাগটা সরাও। ব্যাগটার তো মধ্যে তো ড্রোন, এখন এটাই লাইভ, কিছু করার নাই। তো আমরা চলে আসলাম হচ্ছে শিমুল বাগানে। এখান থেকে কাছেই, হেঁটেও যাওয়া যায়, মেবি অটোতেও যাওয়া যায়, দেখি কিভাবে যাওয়া যায়। এখানে কিন্তু মূলত সবগুলো যে হাউস বোট আছে সবগুলো এখানে পার্ক করে শিমুল বাগানের দিকে আমরা রওনা দিব এখন। আপনাকে যদি দেখাই, ওই মাথা থেকে শুরু করে সবগুলো হাউস বোট পার্ক করা, আর পিছে পাহাড়ের সেই সুন্দর ভিউটা। তো চলেন এবার শিমুল বাগানের দিকে যাই, কারণ আমাদের সময় দিছে 1 ঘন্টার মতো। এখানেই আজকে আমাদের 3টে স্পট, এই পার্কিংয়ের আশেপাশেই, বারেকটিলা, শিমুল বাগান আর হচ্ছে জাদুকাটা নদী। শিমুল বাগানে পার্কিং এরিয়া থেকে আপনারা হেঁটেও যেতে পারবেন, বাট একটু রোদ থাকার কারণে, গরম থাকার কারণে মূলত আমরা এখন যাচ্ছি হচ্ছে অটোতে করে। অটোতে আমাদের কাছে 150 টাকা চেয়েছিল, আমরা হচ্ছে 100 টাকায় বার্গেনিংয়ের মাধ্যমে এখন শিমুল বাগানের দিকে যাচ্ছি। আর অ্যাজ ইউজুয়াল রাস্তা একদম রোলার কোস্টারের মতো। আর অটো নিলে সবসময় মাথায় নাম্বারটা নিয়ে নেবেন অটো নিলে, কারণ অটো আবার অনেক অটো দেখতে সব একরকম লাগে, খুঁজে পাওয়া যায় না। আর বারবার আসলে ওই দৃশ্যটা দেখে এত ভালো লাগতেছে, আপনাকে একটু জুম করে দেখাই। ওই জায়গায় দেখেন একদম পাহাড়, বৃষ্টিও পড়তেছে, অস্থির লাগতেছে জায়গাটা। তুমি স্যাড হইতেছো কেন? যাবো ইনশাল্লাহ, মেঘালয় খুললে আমরা যাবো। ও আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে শিমুল বাগানে যেতে খুব সম্ভবত টিকিট লাগে 20 টাকা করে মনে হয়। তো আমাদের 4 জনের জন্য টিকিট নেওয়া লাগবে এখন। ওই যে ভিতরে গাছপালা বিশিষ্ট জায়গা শিমুল বাগান, এখান থেকে আমরা টিকিট নিব। টিকিট কত করে ভাই? কত টাকা? 50 টাকা। 30 টাকা না ছিল কিছুদিন আগে, ছিল এই বছর 50। এর ভিতরে ঢুকতে 50 টাকা দেওয়া লাগবে এখন? আল্লাহ, আচ্ছা যাই, কিছু করার তো নাই। 50 টাকা হলে তো 50 টাকাই, এখানে ঢুকতে 50 টাকা লাগবে। ভাবছিলাম 20 টাকা, কিন্তু এখন দেখতেছি 50 টাকার টিকিট। আমিও ভিডিওতে আগে দেখছিলাম 20 টাকা 30 টাকা, আমার এরকম ছিল এক্সপেকটেশন, বাট এখন দেখতেছি 50 টাকা। সো কি আর করার, 50 টাকা দিয়ে টিকিট কেটে এখন আমরা এই যে এই দিক দিয়ে হচ্ছে এন্ট্রান্স, এখান দিয়ে ঢুকবো। মূলত ভিতরে শুধু গাছই, বাট এটার জন্য এতগুলো টাকা হয়তো রক্ষণাবেক্ষণ করা লাগে, এই জন্য টাকাটা লাগে। সো এখন ঢুকে যাচ্ছে। বিখ্যাত এই শিমুল বাগান গঠন করা হয়েছিল 2002-2003 সালের দিকে এখানকার এক স্থানীয় চেয়ারম্যান দ্বারা। আর বর্তমানে এই শিমুল বাগানের দেখাশোনাও তার পারিবারিক সদস্যরা করে থাকেন। এই শিমুল বাগানটি প্রায় 30 একর বা 30 বিঘা জায়গার উপর অবস্থিত এবং কথিত আছে এখানে 3000 বা তার বেশি শিমুল গাছ রয়েছে। আপনারা যদি লাল রঙের শিমুল বাগান দেখতে চান তাহলে আপনাদের আসতে হবে ফেব্রুয়ারি-মার্চ মাসের দিকে। তবে আমরা যেই সময়ে এসেছি এই সময়টিতে শিমুল বাগান একদম সবুজে ঘেরা ছিল। এখানে আসলে কিন্তু আপনাদের মন অনেক ভালো হয়ে যাবে, কারণ চারিদিকে গাছপালা এবং এনভায়রনমেন্টটা এত সুন্দর। এবং আপনারা যখন একদম শেষ মাথায় যাবেন তাহলে এই যে এই পাশে পাহাড়ের একটা ভিউ এবং শিমুল বাগানের গাছপালা, এখানে এসে অনেক ধরনের ছবি তোলা এবং একান্ত সময় কাটিয়ে দিতে পারবেন। এখানে আপনারা প্রায় হাউসবোট থেকে 1 ঘন্টার মতো সময় পাবেন। এই 1 ঘন্টার সময় আপনারা এই শিমুল বাগানটি ঘুরে দেখতে পারবেন। এছাড়াও এই শিমুল বাগানের আশেপাশে বেশ কিছু লোকাল ভেন্ডররা তাদের ফল এবং খাবার বিক্রি করে, এগুলা কিনেও আপনারা খেয়ে দেখতে পারেন।
মোটামুটি আমাদের শিমুল বাগানে 1-1.5 ঘন্টার মতো ঘোরাঘুরি শেষ। এখন আমরা যাব হচ্ছে বারেকটিলা। সো আমাদের শিমুল বাগান থেকে আধা ঘন্টার মতো রাইড করে এখন আমরা যেই ঘাটে আসছি সেটা মূলত হচ্ছে সেই বারেকটিলার ঘাট। এখান থেকে উপরে উঠে দেখি বাইক নিব, কারণ আসলে গরমের কারণে উপরে হেঁটে যাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে। দেখি বাইক কত টাকা চাই, দিয়ে আসবো খালি। এই যে এইটা আর এই যে এটা, হ্যাঁ 2 গাড়ি 2 বাইক 150 টাকা নিলাম উপরে ওঠার জন্য। শুধু উপরে উঠবে, তাহলে আপনারা উপরে উঠে না আমার 2টাই করতে পারেন, বাট মনে হয় না নামতে বেশি কষ্ট হবে, সেখানে এখন উপরে যাব। দেখা যাক কেমন হয় এক্সপিরিয়েন্স। বারেকটিলা বা বারেকা টিলা মোটামুটি একটি ছোট পাহাড়ি টিলা, যেখান থেকে একটি ভিউ পয়েন্ট পাওয়া যায় ভারতের মেঘালয় রাজ্যের। এই টিলার উপরে উঠতে চাইলে আপনারা এখান থেকে বাইক নিতে পারেন। এখানের বাইক উঠা নামা বা শুধু উপরে উঠা দুইভাবেই নেওয়া যায়, তবে আমার মতামত থাকবে আপনারা শুধু উপরের উঠারটা নিতে পারেন, তাহলে আপনাদের বেশি টাকা খরচ হবে না, কারণ নামার সময় তেমন বেশি কষ্ট হয় না। আর বাইকে আপনারা 2 জন কিংবা 1 জন উঠতে পারেন, এতে কোনো সমস্যা নেই। টাকা 70-80 থেকে 100 টাকার মতো নেবে এবং আপনাদেরকে একদম বারেকটিলার পাহাড়ের চূড়ায় উঠিয়ে দিবে। উপরের জায়গাটা মূলত এই জায়গাটা হচ্ছে সামনে মেঘালয়ের একটা ভিউ পয়েন্ট, আর এই যে পানিগুলো একদম নীল নীল দেখা যায়। আর এখানে ড্রোন উড়ানো নিষেধ দেখে আসলে ড্রোন শুট নিতে পারলাম না, তাহলে উপর থেকেও দেখাতে পারতাম। বাট মোটামুটি আমরা উপরেই আছি, এরকম কিছুটা দেখি। উপরে অনেকগুলো দোকানপাট আছে খাবারের এবং ড্রিঙ্কসের, চাইলে ওগুলা নেওয়া যায়। আর আমি বলবো যদি রোদ থাকে আপনারা বাইক নিয়ে চলে আসেন, কারণ মোটামুটি কম দূরত্ব না, ভালোই দূরত্ব। সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর মাশাআল্লাহ। ওই যে এই জায়গায় দেখা আছে ড্রোন উড়ানো নিষেধ, আর ওই যে মাথায় মানুষ যায়, এটাই শেষ সীমানা। এদিকে আসলে ইন্ডিয়ার বর্ডারগুলোও দেখা যায়। এই আর কি এই জায়গার অবস্থা। আর একদম মাথায় আসলে এই যে ভিত্তিপ্রস্তরটা আছে যেখানে যে বাংলাদেশ, আর এই পাশে যদি দেখাই ইন্ডিয়া। বারেকটিলা থেকে এবারের আমাদের গন্তব্য হচ্ছে জাদুকাটা নদী। এটাই হবে আমাদের হাওর ট্যুরের শেষ ডেস্টিনেশন। এখানে মূলত সবাই গোসল করতেই নামে। আর সবশেষে চলে আসলাম আমরা জাদুকাটা নদীতে। এখানে মূলত সবাই গোসল করবে, আর এখন আমিও এনজয় করব, তাই ভাবছি এই জায়গায় আর ভিডিও করব না। তবে এখানেই হচ্ছে আমাদের লাস্ট স্টপেজ আজকের মতো। এরপরে ডিরেক্ট আপনাদের সাথে লাঞ্চে দেখা হবে। লাঞ্চে কী কী আইটেম দেয়, কারণ আজকের লাঞ্চটা কিন্তু অনেক স্পেশাল। সো যাই, এবার একটু না ডুব দিলে হবে না পানিতে। জাদুকাটা নদীর অভিজ্ঞতা নিয়ে আমরা এবার রওনা দিই আমাদের শেষ গন্তব্যের পথে, অর্থাৎ যেখানে থেকে আমরা উঠেছিলাম ঠিক সেখানে আমাদেরকে আবার নামিয়ে দিবে আমাদের হাউস বোটটি। তবে তার আগে দুপুরের খাবার। এখন হচ্ছে আমাদের এই ট্রিপের লাস্ট লাঞ্চ আজকের মতো। কি কি আছে ভাইয়া আজকে? আজকে হচ্ছে দ্বিতীয় দিন আমাদের লাঞ্চ হচ্ছে। প্রথমত থাকছে আপনার সবজিতে ডিম, তারপরে মিক্স জাতীয় সবজি দিয়ে ভেজিটেবল দিয়ে, সবজিটা অনেক টেস্টি হয়। তারপরে হচ্ছে হাওরের বড় মাছ, একদম তাজা। কি মাছ এটা? এটা হচ্ছে আপনার রুই মাছ। হ্যাঁ, রুই মাছ। এটা হচ্ছে আলু ভর্তা। এদিকে হচ্ছে আমাদের চিকেন রোস্ট। হ্যাঁ, এটা হচ্ছে ডাল। এটা হচ্ছে আমাদের সুখের বাড়িতে দুপুরের খাবার। আজকে দুপুরের খাবার। এই যে ভাইয়া হচ্ছে ম্যানেজার ছিল, আমাদের অনেক খাতির করছে আলহামদুলিল্লাহ, কোনো কমতি রাখে নাই। না খেতে চাইলো জোর করে খাওয়াই দিচ্ছে, ভালো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দেওয়া শুরু করেন তাহলে সবাইকে খাবার। তো এখন হচ্ছে লাঞ্চ সার্ভ হবে। আমি তো দেখে দিলাম কি কি আছে। তো এখন জাস্ট এখানে পাটি পিছায় খাবো। আর ওয়েদার তো আজকে লাস্টে এসে এত ভালো ওয়েদার পাচ্ছি বলার বাইরে। একদম বাতাস প্লাস মেঘলা আবহাওয়া, এর মধ্যে এই হাওরের মাছ, তারপরে মুরগির রোস্ট, এগুলো দিয়ে হচ্ছে আজকে লাঞ্চটা। তো এই যে মাছটা এত সুন্দর ভাজা হয়েছে, মানে একদম ভাজা মাছ, আর রান্নাটা একদম দেশি স্টাইলে। মুরগিও যদি আমি দেখাই একদমই সফট। ওয়াও, একটু খেয়ে দেখি। দারুণ, খুবই মজা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের হাউস বোটের এই 1.5 দিনের ট্যুরটি। এই ট্যুরে আমরা পেয়েছিলাম 5 বেলার প্রপার খাওয়া সহ বিভিন্ন ধরনের নাস্তা এবং চা। এবং আমি যদি বলি এই হাউস বোটে আমার যে ঘোরার অভিজ্ঞতাটা, এটা কিন্তু আমার সারা জীবন মনে থাকবে। বিকালের লাস্ট নাস্তা আর কি, উঠে যাওয়ার আগে
স্ন্যাক্স, আচ্ছা নুডলস না, ঠিক আছে দিয়ে দেন। তো এখন বাজে 5টা, আর আমরা চলে আসছি তাহিরপুরে যেই ঘাটটি করছি মেবি সেই ঘাটে। আর এখান থেকেই আমরা আজকে একটা সিএনজি নিয়ে আবার সুনামগঞ্জে ব্যাক করবো। সো আপাতত এই নুডলসটা দিছে, সাথে একটু পরে দুধ চা দিবে। এটা হচ্ছে একদম চেক আউটের আগে স্ন্যাক্স। তো সুখের বাড়িতে টাঙ্গুয়ার হাওরের আমাদের যে 1.5 দিনের ট্যুরটা ছিল সেটা এইমাত্র শেষ হলো। আমি যদি বলি সুখের বাড়ির সার্ভিস কিন্তু খুবই ভালো ছিল। টাঙ্গুয়ার হাওরে আসার ক্ষেত্রে আপনাদের কিন্তু হাউস বোট সিলেকশনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে অনেক ধরনের হাউস বোট আছে এবং হাউস বোটের সাথে সার্ভিসটাও খুব ইম্পর্টেন্ট। আমরা সুখের বাড়িতে সার্ভিস খুবই ভালো পেয়েছি, বিশেষ করে তাদের স্টাফদের আন্তরিকতা এবং খাবারের টেস্ট তো অনেক বেশি ভালো ছিল। আবার অনেক বেশি ভালো লাগছে তাদের যে আন্তরিকতা, খাবার খাওয়ার সময় তারা এসে জিজ্ঞাসা করতেছিল আপনাদের আরও লাগবে কি না। তো খাবারে কখনোই কম পড়ে নেই, তো এটা বেশি ভালো লাগছে। আর আরেকটা জিনিস যেটা মেনশন করব, আপনারা যখনই হাউস বোট নেবেন তা অবশ্যই এটা দেখবেন যে আপনাদেরকে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস দেয় কিনা। আমরা কিন্তু সুখের বাড়ির সাথে পিক অ্যান্ড ড্রপ সার্ভিসটি পেয়েছি, অর্থাৎ আমাদেরকে সুনামগঞ্জ বাস স্ট্যান্ড থেকে এখানে যেমন নিয়ে এসেছে, তেমনি আবার এখান থেকে সুনামগঞ্জ বাস স্ট্যান্ড যাওয়ার পর্যন্ত যাতায়াতের ব্যবস্থাও তারা করে দিবে। আপনারা যদি বড় গ্রুপ হন তাহলে হয়তো লেগুনা করে দিবে, আর যদি ছোট গ্রুপ হন তাহলে আপনাদেরকে সিএনজির মাধ্যমে পাঠিয়ে দিবে। সো ওভারঅল যদি বলি টাইম ম্যানেজমেন্ট করাও ইম্পর্টেন্ট। আপনারা প্রত্যেকটা স্পটে গিয়ে টাইম ম্যানেজমেন্টটা খুব সুন্দর করে করবেন, তাহলে আপনারা প্রত্যেক জায়গায় খুব ভালো মতো ঘুরে আসতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। সুখের বাড়ির প্রত্যেকটা ডিটেলস এবং আপনারা যদি বুকিং করতে চান সেই নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে বুকিং করে নিতে পারেন। আর আশা করি আমি যেমন সার্ভিসটা পেয়েছি তারা এই সার্ভিসটাই সবাইকে দিবে, যাতে এভাবেই আপনাদের টাঙ্গুয়ার হাওরের ট্যুরটা অনেক বেশি এনজয়েবল হয় এবং যান্ত্রিক শহর ঢাকা থেকে এসে আপনারা এই হাওরের বুকে অনেক বেশি এনজয় করতে পারেন। সো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেল, আর পেজের মধ্যে অবশ্যই লাইক দিতে পারেন। তাহলে নতুন নতুন আরও বিভিন্ন জায়গায় ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো জায়গায়।